যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে হামাস ইসরায়েল কাতারের দোহায় চলছে আলোচনা, যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত। ইতিবাচক ফলাফলের চেষ্টায় বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই অস্ত্রাগারে নতুন 1000 ড্রোন যুক্ত করল ইরান। সামনে আনা হবে আরও শক্তিশালী অস্ত্র, জানালো সামরিক বাহিনী। রুশ হামলায় বেকায়দায় ইউক্রেন হারাচ্ছে একের পর এক গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ। ট্রাম্প প্রতিশ্রুতি দিলেও যুদ্ধ বন্ধে সময় প্রয়োজন, জানালো রিপাবলিকান পার্টি। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না লস অ্যাঞ্জেলেসের দাবানল। আরও 92,000 বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ। মরার উপরে খাড়ার ঘাঁ ঝোড়ো বাতাস, নিখোঁজ অন্তত 20। এবং লন্ডন ক্লিনিকে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, চলছে ভিডিও থেরাপি, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। শুক্রবার নাগাদ মিলবে সব রিপোর্ট, এরপর ঠিক হবে চিকিৎসা পদ্ধতি। আবারও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়েছে ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীরা। স্থানীয় সময় সোমবার তেল আবিবের জাফা এলাকায় ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় তারা। একই দিনে অন্য আরেকটি এলাকায় 2টি ড্রোন হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে দাবি করে বিদ্রোহী গোষ্ঠীটি। তবে এসব হামলার প্রতিহতের পাল্টা দাবি করেছে ইসরায়েল। যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে হামাস ইসরায়েল। গেল 7 দিন ধরে কাতারের দোহায় চলা আলোচনায় যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে যুদ্ধবিরতির ইতিবাচক ফলাফলের জন্য আপ্রাণ চেষ্টা করছেন বলে জানান বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও অবরুদ্ধ উপত্যকাটিতে আগ্রাসন অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। এতে একদিনেই প্রাণ হারিয়েছেন 45 নিরীহ ফিলিস্তিনি। স্থানীয় সময় সোমবার অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে নিহত হন বেশ কয়েকজন নিরীহ ফিলিস্তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। একই দিন অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। এ সময় জেরিকো শহরের উত্তরাঞ্চল থেকে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করে দখলদাররা। গাজায় ইসরায়েলি হামলার মধ্যেই গেল 7 দিন ধরে কাতারে চলছে যুদ্ধবিরতির আলোচনা। হোয়াইট হাউসের মুখপাত্র জানান, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি হবে। ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। একই দিন বিদায়ী প্রেসিডেন্ট মার্কিন জো বাইডেন বলেন, তার প্রশাসন তোড়জোড়ের সঙ্গে এ বিষয়ে কাজ করছে। যুদ্ধবিরতি হলে জিম্মিদের মুক্তি এবং ফিলিস্তিনে মানবিক সেবা পৌঁছানো সম্ভব হবে। এ বিষয়ে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে শিগগিরই আলোচনা করবেন বলেও জানান তিনি। একই সুরে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও। তার দাবি, আগের যে কোনো সময়ের চেয়ে এবার অনেক বেশি এগিয়েছে হামাস ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনা। চুক্তিতে পৌঁছানো নিয়ে যুক্তরাষ্ট্র বেশ আশাবাদী বলে সংবাদ মাধ্যম NBC-কে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। অন্যদিকে অবরুদ্ধ উপত্যকায় যুদ্ধবিরতির চুক্তিটি 3 ধাপে বিভক্ত থাকবে বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। প্রথম ভাগে 33 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে বলে আশা করছে তেল আবিব। দ্বিতীয় ধাপ শুরু হবে চুক্তিটির 16তম দিনে। এ সময় জোর দেওয়া হবে সব নাগরিক এবং বন্দী সেনাদের মুক্তির বিষয়ে। তৃতীয় এবং শেষ ধাপে থাকবে অবরুদ্ধ উপত্যকাটির পরবর্তী সরকার প্রতিষ্ঠা নিয়ে। এদিকে গাজায় যুদ্ধবিরতির আলোচনার পক্ষে বিপক্ষে আন্দোলন করছেন ইসরায়েলিরা। শনিবার তেল আবিবের রাস্তায় জড়ো হয়ে দ্রুত যুদ্ধবিরতির চুক্তির দাবি জানান ভুক্তভোগীরা। এদিকে বিরোধী পক্ষের শঙ্কা, ইসরায়েলি সমঝোতায় গেলে হামাস কখনো বাকি জিম্মিদের মুক্তি দেবে না। জিম্মি স্বজনদের ছবি হাতে বিষণ্ণ মুখে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ক্লান্ত হয়ে রাজপথে বসে ভাবছেন, এ অপেক্ষার শেষ কোথায়।
স্থানীয় সময় সোমবার ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিবের রাজপথে নেমে আসেন দেশটির বাসিন্দারা। এ সময় 15 মাসের বেশি সময় ধরে চলা হামাস ইসরায়েল সংঘাত দ্রুত বন্ধের দাবি জানান তারা। পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে ইসরায়েলের জিম্মিদের মুক্তির বিষয়ে কোনো চুক্তি বা সমঝোতা না করতে পারায় নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। আমি অপেক্ষা করছি, কিন্তু সত্যি বলতে আমি বিশ্বাস করি না কোনো অগ্রগতি হবে যতক্ষণ না পর্যন্ত আমি নিজ চোখে জিম্মিদের সীমানায় দেখছি। এখানেই শেষ নয়। যুদ্ধবিরতির পক্ষে সমর্থকদের উপস্থিতির পাশাপাশি বিরোধীদের ঢেউ ছিল চোখে পড়ার মতো। বিরোধীদের দাবি, ইসরায়েল যুদ্ধবিরতির সমঝোতায় রাজি হয়ে গেলে হামাস কখনোই অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে না। আমি এখানে জিম্মিদের পরিবারের পক্ষ থেকে এসেছি, যারা এই চুক্তি চায় না, কারণ তারা বিশ্বাস করে জিম্মি মুক্তি মানে যুদ্ধে হামাসের বিজয় নিশ্চিত হওয়া। এর অর্থ আরবদের কাছে আমরা আরো জিম্মি হয়ে যাব। নেতানিয়াহু প্রশাসনকে এই চুক্তি না করার আহ্বান জানাচ্ছি। এদিন আন্দোলনের এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয় আইন শৃঙ্খলা বাহিনীর। রাস্তায় দেখা দেয় দীর্ঘ যানজট। লেবাননের দক্ষিণাঞ্চলে মুহুর্মুহুর বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বেকা উপত্যকা লক্ষ্য করে হামলা চালায় দখলদাররা। তবে ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহর রকেট লঞ্চার, সামরিক স্থাপনা এবং সিরিয়ার সীমান্তের কাছাকাছি রুটগুলোতে হামলা চালিয়েছে। বোমা হামলায় হঠাৎ করেই কেঁপে ওঠে সিরীয় সীমান্ত ঘেঁষা লেবাননের বেকা উপত্যকা। মুহূর্তেই আলোকিত হয়ে ওঠে গোটা অঞ্চল। রোববার স্থানীয় সময় রাতে ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু বোমা হামলার পর দেখা যায় এমন বিস্ফোরণের দৃশ্য। হিজবুল্লাহর রকেট লঞ্চার, সামরিক স্থাপনা এবং সিরিয়ার সীমান্তের কাছাকাছি রুটগুলোতে হামলার দাবি করলেও এগুলো আঘাত হানে লেবাননের হোমাইন, আল ফাওকা এবং দেইর আল জাহরানি এলাকায়। এছাড়া ইসরায়েলি বাহিনী আরও কয়েকটি শহরে ঢুকে পড়ে, যার মধ্যে ছিল মারাউন, আল রাস এবং আল মাজদিয়েও। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ব্যাপক আগ্রাসন চালানোর পর ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে পাল্টা আক্রমণ শুরু করে হিজবুল্লাহ। 2024 সালে হিজবুল্লাহর সঙ্গে এক শান্তি চুক্তিতে সম্মত হয় ইসরায়েল, যার আওতায় ইসরায়েলকে 60 দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে বাহিনী প্রত্যাহার করতে হবে। তবে ইসরায়েলি কর্মকর্তারা জানান, তারা এই সময়সীমার পরও দক্ষিণ লেবানন ছাড়বে না। এতে করে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই নিজেদের সামরিক অস্ত্রাগারে অত্যাধুনিক প্রযুক্তির 1000 ড্রোন যুক্ত করেছে ইরান। তেহরানের নতুন ড্রোনের পরিসীমা প্রায় 2000 কিলোমিটার। নিজেদের আত্মরক্ষায় অজানা অনেক শক্তিশালী অস্ত্র এখনও বিশ্বের সামনে উন্মোচনই করা হয়নি বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনীর উচ্চপদস্থ এক কর্মকর্তা। এদিকে সিরিয়ার কুদি গোষ্ঠীদের প্রায় 1500 আত্মঘাতী ড্রোন পাঠাবে ইরান বলে জানিয়েছে তুরস্কের গণমাধ্যম। সারি সারি সাজানো উচ্চ প্রযুক্তির ড্রোন, এ যেন কোনো যুদ্ধের পূর্ব প্রস্তুতির দৃশ্য। ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার আগেই ইসরায়েল যুক্তরাষ্ট্রকে নিজেদের শক্তিমত্তা জানান দিতে সম্প্রতি সক্ষমতা প্রদর্শন শুরু করেছে ইরান। পেজেশকিয়ান প্রশাসনের দীর্ঘ 2 মাসের সামরিক মহড়ার মধ্যে এবার নিজেদের সামরিক অস্ত্রাগার আরও সজ্জিত ও ভারী করল তেহরান। স্থানীয় সময় সোমবার নতুন করে 1000 অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন ইরানের ভিন্ন ভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়েছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানায়, ইরানের এই ড্রোন 2000 কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এছাড়াও উচ্চ প্রযুক্তির এই ড্রোন গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি সঠিক দিক নির্দেশনাও দিতে পারে। ইরানের সামরিক বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তেহরানের অনেক শক্তিশালী অস্ত্র সম্পর্কে অন্যান্য দেশের কোনো ধারণাও নেই। এসব অস্ত্র কঠোর গোপনীয়তা বজায় রেখে বর্তমান সামরিক মহড়ায় ব্যবহার করা হতে পারে বলে জানান তিনি। সেই সঙ্গে শত্রু দেশের সামরিক সক্ষমতার ওপর তেহরানের কড়া নজরদারি রয়েছে বলেও হুঁশিয়ার করেন এই কর্মকর্তা। এদিকে তুরস্কের এক গণমাধ্যমের তথ্য অনুযায়ী সিরিয়ায় কুর্দি বিদ্রোহীদের ড্রোন সরবরাহ করেছে ইরান। সিরিয়ার কুর্দি বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের সঙ্গে 1500 ড্রোন সরবরাহের চুক্তি করেছে ইরান। তুরস্কের নজরদারির কারণে ড্রোনের সরবরাহ দেরি হচ্ছে বলেও জানায় গণমাধ্যমটি। ইরান ইসরায়েলকে ঘায়েল করবেই, যে করেই হোক, যেভাবেই হোক। নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তুরস্ক। দর্শক, যুদ্ধবিরতি আলোচনা চলবে, সারা জীবন চলবেই, কিন্তু গাজায় আর যুদ্ধবিরতি হবে না। এমনকি গাজাবাসী কখনো যুদ্ধবিরতির স্বাদ পাবে না। গাজায় চলছে নির্মম অত্যাচার ও নির্ভয় অত্যাচার।
শুরু হওয়া এই যুদ্ধের এখন পর্যন্ত শেষ দেখতে পাচ্ছে না গাজাবাসী, কেননা এই গাজাবাসী এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়েছে কারো কাছে সাহায্য চেয়েও তারা করতেছে না। বিশেষ করে মুসলিম বিশ্বর দেশগুলো যারা সুখে বাস করছে তাদের কাছে হাত পাততে হয়েছে। কিন্তু এবার খেপেছে ইরান নিজেই এবং তার সাথে যোগ দিয়েছে তুরস্ক। ইরান ইতিমধ্যে ইসরায়েলকে ঘায়েল করতে শত শত ড্রোন আবিষ্কার করেছে, যা ইসরায়েলে দারুণ সক্ষমতার সহিত কাজ করবে এবং ইসরায়েলকে ধ্বংস করে দিতেও প্রস্তুত এই ড্রোনগুলো। তবে তার সাথে যোগ দিয়েছে তুরস্ক। তবে এই তুরস্ক যদি মুসলিম বিশ্বের পাশে থাকে তাহলে ইনশাআল্লাহ মুসলিমদের বিজয় আসবেই আসবে। তো দর্শক, সব মিলিয়ে ইরানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কাম্য। ধন্যবাদ।